স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 261 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড এর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রটি সমাধান করে দেবো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। এক, এসআইতে একটি মূল একক হলো অপশান এ কিলোগ্রাম। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো ডি পারসেক। কার্যের মাত্রীয় সংকেত হলো ml2 t-2। সমতরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি এবং কণাটির গড় বেগ কত হবে? সেটা হবে ইউ প্লাস ভি বাই 2। 1 মিলিগ্রাম ভর সম্পন্ন একটি বস্তুতে 1 ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে অপশান বি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তীতে রয়েছে আলফা কণা হলো অপশান বি দ্বি ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন। 7 একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে 10 + 3 13। প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান? হাইড্রোজেন। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 সত্য বা মিথ্যা লেখো। অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়, এটি মিথ্যা। 2 দুটি লোহার বলের ওজন 1 কেজি ও 50 কেজি, একই বেগে একই দিকে বল দুটি গতিশীল, কোন বলটির গতিজাড্য বেশি হবে? যে বলটি বেশি ভারী তার গতিজাড্য বেশি হবে, অর্থাৎ ভারী বলটির গতিজাড্য বেশি হবে, মানে 50 কেজি ভরের বলটির ক্ষেত্রে। অথবার প্রশ্নে রয়েছে নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠিত হয়? তৃতীয় গতিসূত্র। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না, প্রশমিত করতে পারে না। 4 সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 1 মিলিমিটার। একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে, কোন? অথবার প্রশ্নে রয়েছে দীপন প্রাবল্যের এসআই একক কি? ক্যান্ডেলা। নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। সাধারণ হাইড্রোজেন পরমাণু। 19F9 পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কয়টি? ইলেকট্রন আছে 9টি, প্রোটন আছে 9টি, তাহলে মোট 9 আর 9 মিলে 18টি। 7 প্রশ্নে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক, এটি সত্য। 3 দাগে গ্রুপ সিতে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 সাধারণ তুলাযন্ত্রের সুবেদী তার 2টি শর্ত লেখো। সুবেদী তুলা নির্মাণ করতে হলে 1 তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2 তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3 তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। 2 দাগে রয়েছে S সমান হাফ a t⁴, যেখানে S সরণ, a ত্বরণ, t সময়। সমীকরণটির মাত্রাগতভাবে সঠিক কিনা দেখাও। প্রথমে সমীকরণটি লেখা হচ্ছে S মানে হচ্ছে দৈর্ঘ্য, এর মাত্রা হয়ে যাবে L, কারণ সরণ মানে তো দৈর্ঘ্যই হয়, তাই এর মাত্রা L। অন্যদিকে হাফ a t⁴ এর মাত্রা হবে a মানে হচ্ছে ত্বরণের মাত্রা গুণিতক t⁴ মানে সময়ের মাত্রা ⁴। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে LT-2, অন্যদিকে সময়ের মাত্রার মাথায় 4 মানে হচ্ছে t এর মাথায় 4। সুতরাং L t এখানে -2 আছে আর t এখানে 4 আছে, তার মানে 4 থেকে -2 করলে আমরা পাবো 2, তার মানে LT⁴। কিন্তু বাদিকে যেটা ছিল বামপক্ষে তার মাত্রা ছিল L, আর ডান পক্ষে যেটা রয়েছে তার মাত্রা হচ্ছে LT²। সুতরাং সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক নয়। প্রমাণ দৈর্ঘ্য প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। আলো শূন্যস্থানে 1/299792458 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দৈর্ঘ্যকে বলা হয় 1 মিটার বা প্রমাণ দৈর্ঘ্য। প্রমাণ সময় পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে একবার অতিক্রম করে আবার সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলা হয়। 1 বছরের সকল সৌরদিনের গড় অর্থাৎ গড় সৌরদিনের 1/86,400 অংশকে প্রমাণ সময় অর্থাৎ 1 সেকেন্ড বলে অভিহিত করা হয়। 3 দাগে রয়েছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার ব্যবহার করা হয় কেন? ত্বরণ বা মন্দনের এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার আসে, একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। ত্বরণের একক সমান গতিবেগের একক বাই সময়ের একক সমান গতিবেগের একক মানে হলো সরণের একক বাই সময়ের একক গুণিতক এই 1 বাই সময়ের একক। তাহলে ত্বরণের একক সমান ওপরে হচ্ছে সরণের একক, নিচে হচ্ছে সময়ের এককের স্কয়ার। একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো 30 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। প্রাথমিক বেগ u সমান 20 সেন্টিমিটার পার সেকেন্ড, অন্তিম বেগ v সমান 30 সেন্টিমিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব s সমান 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার।
এরপর ধরি গাড়িটির ত্বরণ সমান a সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে ভি স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দেব 30, অন্তিম বেগ 30-এর স্কোয়ার সমান এখানে হচ্ছে প্রাথমিক বেগ ইউ, তার জায়গায় লিখব 20 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান হচ্ছে 100। और 30-এর স্কোয়ার মানে 3 × 9 আর দুটো শূন্য বসবে 900 সমান 20 স্কোয়ার মানে 400 প্লাস 2কে 100 দিয়ে গুণ করলে 200 এ। और এই 400টা যখন বাঁদিকে নিয়ে আসবো প্লাসে আছে মাইনাস হয়ে যাবে 900 মাইনাস 400 সমান 200 এ। অতএব 500 সমান 200 এ, এটাকে ঘুরিয়ে লিখলে 200 এ সমান 500। এবার এর সাথে 200টা গুণে রয়েছে, যখন ডান দিকে আসবে ভাগ হয়ে যাবে, তাহলে এর মান হয়ে যাবে 500/200। দুটো করে শূন্য কাটলে এর মান হয়ে যাবে 5-এর 2, 5কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2.5। অতএব নির্ণেয় ত্বরণ 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক ও কেন? রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক। রোলারকে যখন ঠেলা হয় তখন বল পি আনতভাবে নিচের দিকে ক্রিয়া করে। প্রযুক্ত বলের উপাংশ পিএক্স রোলারকে সামনের দিকে চালনা করে ও পিওয়াই উপাংশ নিচের দিকে ক্রিয়া করার ফলে রোলারের ওজন কার্যত বৃদ্ধি পায়। তাই রোলারকে ঠেলতে অনেক বেশি বল লাগে। এইভাবে বলটা প্রয়োগ করা হচ্ছে এবং এদিকে যে উপাংশটা আছে সেটা হচ্ছে পিএক্স, নিচের দিকে যে উপাংশটা আছে সেটা হচ্ছে পিওয়াই, এবং পিওয়াই কী করছে না, বস্তুটার ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে রোলার যখন টানা হয় তখন প্রযুক্ত বল পি উপরের দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে পি এর অনুভূমিক উপাংশ পিএক্স রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর উল্লম্ব উপাংশ পিওয়াই রোলারের ওজনের বিপরীত দিকে ক্রিয়া করার ফলে রোলারের ওজন হ্রাস পায়, তাই রোলার টানা সহজ হয়। অর্থাৎ এক্ষেত্রে পি বলটা এই দিকে ক্রিয়া করছে এবং এর পিওয়াই উপাংশ উপর দিকে ক্রিয়া করছে, যা ওজনটিকে প্রশমিত করে দিচ্ছে, কারণ ওজন নিচের দিকে ক্রিয়া করছে। আর অন্যদিকে পিএক্সটা রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। অথবায় রয়েছে বল সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। বলের সংযোজন সম্পর্কিত সামান্তরিক সূত্র। এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বা পাশাপাশি বাহু দ্বারা দিক ও মানে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণ বল দুটির লব্ধিকে দিক ও মানে প্রকাশ করে। ব্যাখ্যা। চিত্রে ওএ সিবি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ওবি এবং ওএ যথাক্রমে পি এবং কিউ দুটি একতলীয় বল ভেক্টরকে দিকে ও মানে প্রকাশ করলে ও বিন্দু দিয়ে অঙ্কিত ও এ বি সিবি সামান্তরিকের কর্ণ ওসি ভেক্টর দুটির লব্ধি আরকে দিকে ও মানে সূচিত করে। অর্থাৎ এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। এক্ষেত্রে উদাহরণ দেখো, গুণ টেনে নৌকা চালানোর উদাহরণে দেখা যায় পি এবং কিউ বল নির্দেশক ভেক্টর দুটিকে সন্নিহিত বাহু বিবেচনা করে যে সামান্তরিক আঁকা হয়েছে তার যে কর্ণটি বল দুটির ক্রিয়ারেখার ছেদবিন্দুগামী, সেই কর্ণ বরাবরই লব্ধি বল আর সক্রিয় হয়েছে। He3+ আয়ন কি গঠিত হওয়া সম্ভব? He3+ আয়ন গঠিত হওয়া সম্ভব নয়, কারণ He মৌলের পরমাণুতে দুটি ইলেকট্রন, দুটি প্রোটন ও দুটি নিউট্রন বর্তমান। তাই He সর্বাপেক্ষা বেশি দুটি ইলেকট্রন বর্জন করতে পারে এবং He2+ আয়নে পরিণত হতে পারে, কিন্তু তিনটি ইলেকট্রন না থাকার কারণে হিলিয়াম পরমাণু কখনোই He3+ আয়নে পরিণত হতে পারবে না। পরের প্রশ্নে রয়েছে, একটি পরমাণুর যোজ্যতা কক্ষ এম এ দুটি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? এর নাম লেখো। মৌলটির পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা 2 + 8 + 2 সমান 12। নিস্তড়িত অবস্থায় পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়, অতএব প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান 12। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক সমান প্রোটন সংখ্যা সমান 12, সুতরাং মৌলটি হলো ম্যাগনেসিয়াম। 7 প্রশ্নে রয়েছে, এ 40-20 এবং বি 39-19 এই পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কী? এ 40-20 পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20, প্রোটন সংখ্যা 20, নিউট্রন সংখ্যা হচ্ছে 40 - 20 সমান 20। অন্যদিকে বি 39-19 পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 19, প্রোটন সংখ্যা 19, নিউট্রন সংখ্যা সমান 39 - 19 সমান 20। এ ও বি পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাই এরা পরস্পর আইসোটোন। পরমাণু ও আয়নের মধ্যে কোনটি সুস্থিত ও কেন?
একটি মৌলের পরমাণু ও আয়নের মধ্যে আয়নটি বেশি সুস্থিত, কারণ কোনো মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করে যথাক্রমে অ্যানায়ন বা ক্যাটায়নে পরিণত হয়। আয়নগুলির সবথেকে বাইরের কক্ষে ডুপ্লেট অর্থাৎ দুটি ইলেকট্রন বা অক্টেট 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় পরমাণু অপেক্ষা আয়ন বেশি স্থায়িত্ব লাভ করে। ক্লোরিন, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা, সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে তখনই সে Cl- অর্থাৎ ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 8টা। নিষ্ক্রিয় মৌল আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস। অন্যদিকে সোডিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হলো কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 1টা, সে একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হচ্ছে এবং ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস। গ্রুপ ডিতে রয়েছে 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে কোনো অসম আকৃতির কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। 1. প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করা হলো। ধরি বস্তুটির ভর হলো m একক। 2. প্রথমে মাপনী চোঙটি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো। 3. এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হলো যাতে পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে। এবার ওই জলতলের পাঠ নেওয়া হলো। মনে করি এই পাঠ হচ্ছে V1 একক, অর্থাৎ প্রথমে এই যে আয়তন মাপক চোঙটা রয়েছে তার মধ্যে কিছুটা জল নিয়ে তার পাঠ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই পর্যন্ত রয়েছে, অর্থাৎ 50 পর্যন্ত, যেটা হচ্ছে V1। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এবার বস্তুটিকে পরিষ্কার করে মোম মাখানো একটি সুতো, যেটি সরু ও শক্ত হবে, সেই রকম সুতো দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হলো, ফলে জলতল কিছুটা উপরে উঠবে। এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হলো। মনে করি এই পাঠ হচ্ছে V2 ঘন একক। তাহলে এবার ওই বস্তুটিকে বেঁধে এই দড়ির সাহায্যে ভিতরে ফেলে দেওয়া হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, জলতল কিছুটা উঠে গেছে, এটা হচ্ছে V2 একক। এক্ষেত্রে মোম মাখালে সুতোটি ভেজে না, অর্থাৎ জল শোষণ করে না, তাই পাঠে ত্রুটি আসে না। এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে V2 - V1 পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিতে হবে। এক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কঠিন বস্তুর ঘনত্ব D সমান বস্তুর ভর m বাই বস্তুর আয়তন V সমান m বাই V2 - V1 একক। অতএব D সমান m বাই V2 - V1। অথবা প্রশ্নে রয়েছে একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন মাপনী চোঙ ও ড্রপারের সাহায্যে কিভাবে নির্ণয় করবে? একটি সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে 100 ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি এই আয়তন VCC, সুতরাং ড্রপারটির 1 ফোঁটা জলের আয়তন হবে V বাই 100 সিসি। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে কেন? লিটারের সংজ্ঞায় সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে কারণ 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সবচেয়ে বেশি ও আয়তন সবচেয়ে কম। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে ও আয়তন বেড়ে যায়, ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি হয়। তাই জলের নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতার জলের কথা উল্লেখ করা হয়। 2 দাগে রয়েছে লেখচিত্রের সাহায্যে V² = U² + 2AS সমীকরণটি প্রমাণ করো। একটি বস্তুর প্রাথমিক গতিবেগ u, অর্থাৎ সময় 0 হলে বেগ হচ্ছে u। চিত্রে A 0, u বিন্দু দ্বারা এটিকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে A বিন্দু। এরপর বস্তুটির বেগ ক্রমশ বাড়তে থাকে এবং বস্তুটি A ত্বরণে চলতে থাকে, ফলে t সময় পরে তার বেগ হয় v। চিত্রে B TV বিন্দু দ্বারা এটিকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে তোমার B বিন্দু। এরপর এখন বস্তুটি দ্বারা t সময় অতিক্রান্ত দূরত্ব s হলে s সমান OABDO এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বা s সমান হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যোগফল গুণিতক বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, বা s সমান হাফ ইন্টু এখানে সমান্তরাল বাহু রয়েছে OA আর BD, অর্থাৎ OA প্লাস BD ইন্টু এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে OD, বা s সমান হাফ ইন্টু OA মানে ছিল U প্লাস BD মানে V ইন্টু OD মানে T। OA সমান CD সমান U, BD সমান V, OD সমান হচ্ছে T, বা S সমান হাফ ইন্টু U প্লাস V ইন্টু এখানে উপর নিচে A দিয়ে গুণ করা হয়েছে AT বাই A, বা S সমান হাফ ইন্টু U প্লাস V ইন্টু AT মানে হচ্ছে গতিবেগের পার্থক্য V মাইনাস U,
বাই নিচে এ ছিল, যেহেতু এ সমান ভি মাইনাস ইউ বাই টি, অতএব এ টিটা ওদিকে গুণ হয়ে গেলে এটি সমান হয়ে যাবে ভি মাইনাস ইউ, সেটাই এখানে বসানো হয়েছে। এরপর বা এস সমান হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ, বা এস সমান হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ। অতএব এটা আর টুটা যদি এদিকে চলে যায় গুণ হয়ে যাবে, তাহলে টু এ এস সমান হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অতএব এটাকে ঘুরিয়ে লিখলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস প্রমাণিত। প্রদত্ত লেখচিত্র থেকে 3 সেকেন্ড পর কণার সরণ নির্ণয় করো। এই ছবিটা থেকে আমাদের নির্ণয় করতে হবে। 3 সেকেন্ড পর কণার সরণ সমান এ বি সিও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস সি এফ ই ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে উপরে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই যে আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলই হচ্ছে সরণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাই ও এ তার হোল স্কোয়ার, প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে সিডি ইন্টু সিএফ। এবার সবকটার মান বসিয়ে দিতে হবে। ও এ মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, প্লাস সিডি মানে 1, সিএফ মানে 3, তাই 1 গুণিতক 3 সমান 4 প্লাস 3 সমান হচ্ছে 7 মিটার। অতবার প্রশ্নে রয়েছে রৈখিক ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক প্রমাণ দাও। রৈখিক ভরবেগের ধারণার ভিত্তিতে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হল এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি। সেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, ডেল্টা পি বস্তুর ভরবেগের পরিবর্তন ও ডেল্টা টি সময়ের পরিবর্তন চিহ্নিত করে। এফ সমান এম এর রাশিমালা প্রতিষ্ঠা। ধরা যাক এফ বাহ্যিক বল প্রযুক্ত হওয়ার ফলে এম ভর সম্পন্ন, যেখানে এম এর মানটা ধ্রুবক, একটি বস্তুর বেগ ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হয়। এই পরিবর্তন টি সময়ে সংঘটিত হলে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার সমান ডেল্টা পি বাই ডেল্টা টি সমান পি টু মাইনাস পি ওয়ান বাই টি, যেখানে পি ওয়ান ও পি টু ভরবেগের প্রাথমিক ও চূড়ান্ত মান, সমান পি টু মানে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস পি ওয়ান মানে হচ্ছে এম ইন্টু ইউ বাই নিচে হচ্ছে টি, সমান এখান থেকে এম কমন নিলে ওপরে থাকবে ভি মাইনাস ইউ বাই টি সমান এম ইন্টু এ, যেখানে বস্তুর ত্বরণ এ সমান হলো বেগ বৃদ্ধির হার সমান ভি মাইনাস ইউ বাই টি। অতএব এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি সমান এম ইন্টু এ বা এফ সমান এম এ। 150 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.05 কেজি ভরের গুলি ছোঁড়া হচ্ছে। গুলির বেগ 80 মিটার পার সেকেন্ড হলে বন্দুকের পিছনে হটার বেগ কত হবে? বন্দুকের ভর ক্যাপিটাল এম সমান 150 কেজি। ধরি বন্দুকের পিছনে হটার বেগ সমান ভি মিটার পার সেকেন্ড। গুলির ভর স্মল এম সমান 0.05 কেজি। গুলির বেগ স্মল ভি সমান 80 মিটার পার সেকেন্ড। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি সমান 0, কারণ প্রাথমিক ভরবেগ 0। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কী ছিল? অন্তিম ভরবেগ সমান প্রাথমিক ভরবেগ, বা ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্মল এম স্মল ভি সব কিছুর মান বসিয়ে দিলাম, যদিও এখানে ক্যাপিটাল ভি এর মানটা দেওয়া নেই, আমরা এটাই বের করব। তাহলে 150 ভি প্লাস এখানে 0.05 এর যদি দশমিক তোলা হয় নিচে একটা 100 আসবে গুণিতক 80 সমান 0। তো এখানে কাটাকাটি করব, 0 0 কাটলো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আর 2 দিয়ে প্রথমে 5 দিয়ে 10কে কাটা হয়েছে 5 দুগুণে 10, আর 2 দিয়ে 8কে কাটা হয়েছে 4। তাহলে 150 ভি প্লাস 4 সমান 0, বা 150 ভি সমান -4, বা ভি সমান -4 বাই 150। 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 75 দুগুণে 150, আর ভি সমান -2 এর 75। তো এটাকে আমরা যদি ভাগ করে দিই 2 এর 75কে, তো এখানে প্রথমে দশমিক নেওয়া হলো, তার জন্য এর পাশে একটা 0 আসবে, তাতেও 75-এর থেকে 20টা ছোটো হচ্ছে, তার জন্য আরেকটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য বসাতে হবে যাতে করে এটা 200 হয়। এবার 75 দুগুণে হয়ে যাবে 150, 5 নামলো, শূন্য নামলো, দশমিকের জন্য একটা শূন্য এলো, 500 হলো। এবার 6 দিয়ে 75কে গুণ করলে হয় 450, আবার 50 নামলো। তো এইভাবে অঙ্কটা 6 6 6 6 চলতেই থাকবে। তো এটাকে যদি আমরা আসন্ন মানে নিয়ে নিই তাহলে হয়ে যাবে 0.027। তাহলে বন্দুকের পিছু হটার বেগ হবে 0.027 মিটার পার সেকেন্ড। এখানে ঋণাত্মক চিহ্ন এটাই বোঝাচ্ছে যে গুলিটা যেদিকে যাবে বন্দুকটা তার উল্টো দিকে হটবে। পরবর্তীতে রয়েছে বোর রাদারফোর্ড পরমাণু মডেলের মূল স্বীকার্যগুলি উল্লেখ করো। 1.
ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে না, তারা কেবল নির্বাচিত বা অনুমোদনযোগ্য কক্ষপথেই প্রদক্ষিণ করতে সক্ষম হয়, যেখানে অবস্থানকালে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh/2π, যেখানে m ইলেকট্রনের ভর, r কক্ষপথের ব্যাসার্ধ, v ইলেকট্রনের বেগ, h প্ল্যাঙ্ক ধ্রুবক, n এর মান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। 2 নম্বর হচ্ছে অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না, অর্থাৎ তাদের শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। এ কারণে এই কক্ষপথগুলিকে সুস্থিত বা স্থায়ী কক্ষপথ বলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিম্ন কক্ষ বা শক্তি স্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর কক্ষে বা উচ্চ কক্ষস্থিত কোনো ইলেকট্রন শক্তি বর্জন করে নিম্নতর কক্ষে স্থানান্তরিত হতে পারে। উভয় ক্ষেত্রে শক্তিস্তর দুটির শক্তির যে পার্থক্য তার সমান শক্তি গৃহীত বা বর্জিত হয়, অর্থাৎ শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ হয় ডেল্টা ই সমান E2 - U1 সমান H ইন্টু নিউ, যেখানে নিউ হল শোষিত বা নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক। x⁻² আয়নে 10টি ইলেকট্রন ও 8টি নিউট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত? x2- আয়নে ইলেকট্রন সংখ্যা 10, নিউট্রন সংখ্যা 8, প্রোটন সংখ্যা 10 - 2 সমান 8। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 8, ভর সংখ্যা হয়ে যাবে 8 + 8 সমান 16। অথবা প্রশ্নে রয়েছে MaZ-1 ও Na+1 Z-1 এদের রাসায়নিক ধর্ম ভিন্ন না এক হবে, যুক্তিসহ লেখো। MaZ-1 Na+1 Z-1 দুটি মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা Z-1 অর্থাৎ সমান, তাই এদের রাসায়নিক ধর্ম এক হবে, কারণ পারমাণবিক সংখ্যা মৌলের মূলগত ধর্ম। এই মৌল দুটি পরস্পরের আইসোটোপ। U238-92 নিউক্লাইডটি থেকে 3টি নিউট্রন কণা বেরিয়ে গেলে নতুন নিউক্লাইডটিকে কিভাবে প্রকাশ করবে? নতুন নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা কত হবে? পূর্বোক্ত ও শেষোক্ত নিউক্লাইড দুটির মধ্যে সম্পর্ক কী? U238-92 নিউক্লাইডটিতে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান 92, নিউট্রন সংখ্যা 238 - 92 সমান 146। 3টি নিউট্রন বেরিয়ে গেলে নতুন নিউক্লাইডটির প্রতীক হবে U235-92, নতুন ভর সংখ্যা 238 - 3 সমান 235, নতুন নিউট্রন সংখ্যা হয়ে যাবে 146 - 3 সমান 143। পূর্বোক্ত ও শেষোক্ত নিউক্লাইড দুটি পরস্পর আইসোটোপ হবে, কারণ এদের পারমাণবিক সংখ্যা সমান। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।